২০২৫ সালের নতুন ইনকাম ট্যাক্স বিল নামটা শুনলেই কেমন একটা আতঙ্ক হয় তাই না? কিন্তু ভয় পাবেন না, আজ আমরা এই বিশাল ডকুমেন্টটাকে একদম সহজ করে বুঝব। ভাবুন একবার, ৫৩৪-এরও বেশি ধারা, মানে এটা ভারতের পুরো ট্যাক্স সিস্টেমের একটা ব্লুপ্রিন্ট। দেখলেই তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। প্রশ্ন হল, এত বড় একটা বিলের কোথা থেকে শুরু করা যায়? ঠিক এই কারণেই আজকের এই আলোচনা। আমরা একসাথে এই আর্থিক জগতের একটা পরিষ্কার ম্যাপ তৈরি করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গাইডেড ট্যুর। যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে যেমন তার ভিত্তিটা মজবুত করতে হয়, ঠিক তেমনি এই বিলটা বোঝার আগে আমাদের কিছু মূল ধারণা পরিষ্কার করে নিতে হবে। প্রথমেই আসি কর বছর বা ট্যাক্স ইয়ারে। খুব সহজ ব্যাপার। এটা হলো সেই নির্দিষ্ট ১২ মাসের একটা সময়কাল, যে সময়ের আয়ের উপর ভিত্তি করে ট্যাক্স দিতে হয়। এরপর হলো মোট আয় বা টোটাল ইনকাম, মানে সব উৎস থেকে যা যা আয় হয়েছে সেটার মোট যোগফল। এই সংখ্যাটার উপরেই কিন্তু সব হিসেব নিকেশ হয়। আর সবশেষে করদাতা বা এসএসি। এটা একটা আইনি শব্দ, কিন্তু এর মানে খুব সোজা। যে কোনো ব্যক্তি বা কোম্পানি যাকে এই আইনের অধীনে ট্যাক্স দিতে হয়, তিনিই হলেন একজন এসএসি। বেশ, বেসিকগুলো তো জানা হলো। এবার চলুন দেখি এই বিলটা আয়ের উৎসগুলোকে কিভাবে ভাগ করেছে। পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মূলত ৫টা প্রধান ক্যাটাগরির ওপর, যেগুলোকে বলা হয় হেডস অফ ইনকাম। এই ৫টা হেডই হলো আমাদের ট্যাক্স ব্লুপ্রিন্টের মূল স্তম্ভ। মানে যেভাবেই টাকা আয় করা হোক না কেন, তা এই ৫টার কোনো একটার মধ্যেই পড়বে। প্রথমেই আসছে বেতন, মানে চাকরি থেকে যা কিছু পাওয়া যায়, মাইনে, পেনশন, গ্র্যাচুইটি, সব কিছু। এমনকি সেকশন 19-এ বলা স্ট্যান্ডার্ড ডিডাকশনের মতো কিছু সুবিধাও এর আওতায় পড়ে। গৃহ সম্পত্তি থেকে আয়, এটাও বেশ সোজাসাপটা। যদি কোনো বাড়ি বা ফ্ল্যাট থাকে যেটা ভাড়া দেওয়া হয়েছে, সেই ভাড়া থেকে যা আয় হচ্ছে সেটাই হলো এই হেডের ইনকাম। এরপর হলো ব্যবসা বা পেশা থেকে লাভ। একজন ছোট দোকানদার থেকে শুরু করে বড় কর্পোরেশন কিংবা ধরুন একজন ডাক্তার বা উকিল, তাদের সবার আয় এই হেডের মধ্যে আসে। মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইনস, ধরুন কম দামে একটা শেয়ার বা জমি কেনা হলো আর পরে বেশি দামে বিক্রি করা হলো, এই যে লাভটা হলো সেটাই হলো ক্যাপিটাল গেইন। আর সবশেষে আসছে আমার মতে সবচেয়ে মজার ক্যাটাগরিটা, অন্যান্য উৎস থেকে আয়। এটা হলো একটা ক্যাচ অল বা সব ধরা বিভাগ, মানে যে আয়গুলো আগের 4টা হেডে ফিট করে না, সেগুলো সব এখানে চলে আসে। যেমন ধরুন লটারি জিতে গেলেন, বা কোনো গেম শো থেকে টাকা পেলেন, এমনকি তাস খেলে বা বাজি ধরে কিছু জিতলেও সেকশন 92 অনুযায়ী সেই আয়ও কিন্তু করযোগ্য। সরকার যেন বলছে, যেখান থেকেই পয়সা আসুক, আমাদের ভাগটা কিন্তু চাই। আচ্ছা, আয়ের ভাগগুলো তো বোঝা গেল। এবার চলুন একটু ভেতরের কথায় যাই। বিলটা কিন্তু শুধু ট্যাক্স নেওয়ার কথাই বলে না, ট্যাক্স কমানোর বৈধ উপায় আর অবৈধ ফাঁকিবাজি আটকানোর নিয়ম দুটোই খুব স্পষ্টভাবে বলে দেয়। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আইন কিন্তু দুটো জিনিসের মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছে। একদিকে আছে অনুমোদিত ছাড়, যেমন চ্যারিটিতে দান করলে ট্যাক্স ছাড় পাওয়া যায়, এটা একদম বৈধ। আর অন্যদিকে আছে অননুমোদিত পরিহার, মানে হলো শুধু ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বানানো জটিল ব্যবস্থা, যার কোনো আসল বাণিজ্যিক উদ্দেশ্য নেই। জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল ঠিক এই ধরনের চালাকিগুলো ধরার জন্যই বানানো। তো এত সব নিয়মকানুন তো বানানো হলো, কিন্তু এগুলো ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা সেটাকে দেখবে। আর না মানলে কি হবে? চলুন সেই প্রক্রিয়াটা একবার দেখে নিই। সাধারণত বেশিরভাগ করদাতার জন্য ব্যাপারটা 3টে ধাপে হয়। প্রথমে রিটার্ন জমা দিতে হয়, তারপর একজন অ্যাসেসিং অফিসার সেটাকে প্রসেস করেন, খুঁটিয়ে দেখেন সব ঠিক আছে কিনা, আর সবশেষে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট অর্ডার দেওয়া হয়। আর যদি কেউ নিয়ম ভাঙেন, তার পরিণাম কিন্তু বেশ গুরুতর হতে পারে। চ্যাপ্টার 22-তে পরিষ্কার বলা আছে, ভুল তথ্য দিলে বা ইচ্ছাকৃতভাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করলে মোটা অঙ্কের জরিমানা তো আছেই, এমনকি জেল পর্যন্ত হতে পারে। তো পুরো ট্যুরটা তো হলো, কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ব্লুপ্রিন্ট, এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকারটা কি? একজন সাধারণ নাগরিক হিসেবে এটা জানা কেন জরুরি? ব্যাপারটা হলো, যখন আমরা এই আইনের মূল কাঠামোটা, মানে এর সংজ্ঞাগুলো, আয়ের 5টা হেড আর খেলার নিয়মগুলো বুঝে যাই, তখন পুরো সিস্টেমটাকে আর ভয়ের কিছু মনে হয় না। এটা আমাদের নিজেদের আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, দেশের অর্থনীতি বুঝতে সাহায্য করে, আর আমরাও অনেক জেনে বুঝে কথা বলতে পারি। আজকের এই আলোচনায় আমরা তো একটা ম্যাপ হাতে পেলাম। এখন ভাবার বিষয় হল, এই ম্যাপটা হাতে পাওয়ার পর এই বিশাল আর্থিক জগতের কোন রাস্তায় আমরা প্রথম পা বাড়াতে চাই।